ক্লাসে শুনতে পাচ্ছ তোমরা আমাকে? কথা শুনতে পাচ্ছ আমার? ম্যাম আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। তাহরিমা ইসলাম জি ম্যাম, শুনতে পাচ্ছি। শুনতেছ? জি আমি কেন তোমার কথা শুনছি না? হ্যালো, শুনতে পাচ্ছ? সুরাইয়া পারভিন, সুরাইয়া পারভিন আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। বলতে পার্টিসিপেন্ট এত কম কেন? অনলি 29। কি সমস্যা আজকে? ক্লোজিং ক্লাসে নাই কেন ওরা? সমস্যা দুই একজন থাকতে পারে, কিন্তু সবারই কি সমস্যা? তাই দেখতে পাচ্ছ? জি ম্যাম। ওদিন বলেছিলাম যে নিউট্রিশনাল প্যাথোলজি অফ ফিশেস। নিউট্রিশনাল প্যাথোলজি কথাটা শুনলেই বোঝা যায় যে কি কি ধরনের কি প্রবলেমের জন্য ফিশের ডিজিজটা হতে পারে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো কে বলবা? তারিমা বলো তো। ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট, নিউট্রিয়েন্ট সাধারণত দুই রকম হয়, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। মানে এই যে নিউট্রিশন সাবজেক্টে পড়ার কথা অ্যাকুয়াকালচারে। এখন আমাকে বলো তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো? ম্যাম ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে যেগুলা ইসেনশিয়াল। হ্যাঁ বলো কোনগুলো? ম্যাম এটা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, মানে মোট সাতটার মতো আছে মেবি। নো, ম্যাক্রোনিউট্রিয়েন্ট হলো না। কে বলতে পারবা ম্যাক্রোনিউট্রিয়েন্ট কে কাকে বল? কে বলতে পারবা? নিউট্রিয়েন্ট সাধারণত দুই রকম, একটা হচ্ছে ম্যাক্রো, একটা হচ্ছে মাইক্রো। ম্যাক্রো মানে তো শুনে বোঝা যায় কি পরিমাণে বেশি লাগে, আর মাইক্রো হচ্ছে পরিমাণে কম লাগে। কে বলতে পারো ম্যাক্রোনিউট্রিয়েন্ট কে কোনগুলো? মিথিলা ক্লাসে আছো? জান্নাতুল ফেরদৌস মিথিলা, জান্নাতুল ফেরদৌস মিথিলা ক্লাসে আছো? মিথিলা নাই আছো ক্লাসে? তন্দ্রা ক্লাস, তন্দ্রা না তো কি যে নাম ভুলে গেলাম। অর্পা, অর্পা ক্লাসে আছো? খায়রুল আছে ক্লাসে? খায়রুল, কি ব্যাপার তোর কে ক্লাসে নাই? আসলে সবাই অ্যাবসেন্ট। সিনথিয়া আছে ক্লাসে? সিনথিয়া, জি ম্যাম। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো বলো তো আমাকে? ম্যাক্রোনিউট্রিয়েন্ট ম্যাম ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো হচ্ছে ম্যাম যেগুলো বেশি পরিমাণে লাগে সেগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, নাইট্রোজেন। নিউট্রিয়েন্ট বলতে কি বোঝায়? বুঝতে পারছি তোমাদের মাথা আসলে নষ্ট হয়েছে। নিউট্রিয়েন্ট বলতে কাকে বোঝায় আমাকে বলতো। নিউট্রিয়েন্ট, ও সরি ম্যাম, ম্যাক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রো মৌল বলতেছি। নিউট্রিয়েন্ট কাকে বলে? নিউট্রিয়েন্টের বাংলা বাংলা অর্থ কি? নিউট্রিশনের ম্যাম বাংলা অর্থ কি? পুষ্টি। পুষ্টি, পুষ্টি কি কি? পুষ্টি কত প্রকার? ভাত খাও কেন? ভাত ম্যাম ম্যাম ম্যাডাম কার্বোহাইড্রেটের জন্য। কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি তাহলে? ম্যাক্রোনিউট্রিয়েন্ট।
কার্বোহাইড্রেট এই জিঙ্ক পটাশিয়াম এই কি সব বেরিয়ে আসতে পারছে না কেন? ফ্যাট, মিনারেল, নিউট্রিশন কত রকমের হয় বলো তোমাকে? নিউট্রিশন কত রকমের? ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট ছাড়া আমাদের হিউম্যান বডির জন্য কত রকমের নিউট্রিশন লাগে? নিউট্রিশন দুই রকমের, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো যেগুলো হচ্ছে কম্পারেটিভলি হচ্ছে লার্জ পরিমাণে লাগে বডির জন্য, কম্পারেটিভলি এসেনশিয়াল যেটা বললাম ম্যাক্রোনিউট্রিয়েন্ট এসেনশিয়াল, মাইক্রোনিউট্রিয়েন্ট এসেনশিয়াল। ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে যে ধরনের নিউট্রিয়েন্ট আছে পরিমাণে কম্পারেটিভলি বেশি লাগে, আর মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে পরিমাণে কম্পারেটিভলি কম লাগে। তা আমাদের পরিমাণে বেশি লাগে এই ধরনের আমরা কোন ধরনের নিউট্রিয়েন্ট গুলো গ্রহণ করি? হিউম্যানের ক্ষেত্রে যদি বলি, হিউম্যান এবং ফিশ অলমোস্ট সেম, এনিম্যাল কিংডম সবই একই রকম নিউট্রিশন করতে লাগে। সেক্ষেত্রে যে কোনগুলো আমরা বেশি বেশি গ্রহণ করি কোন নিউট্রিয়েন্টের জন্য? আমরা যে ভাত খাই যেমন বলা কার্বোহাইড্রেটের জন্য খাই, মাছ খাই বা মাংস খাই কিসের জন্য? কোন নিউট্রিয়েন্টের জন্য? ম্যাম প্রোটিন। প্রোটিনের জন্য খাই। তারপর হচ্ছে ফ্যাটের জন্য আমরা অয়েল খাই বা অন্যান্য ফ্যাট জাতীয় খাবার খাই। তার মানে হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেগুলো পরিমাণে বেশি লাগে একটা হচ্ছে কি লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট। সাধারণত এই তিনটাকে বলা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। দেন হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো হচ্ছে প্রয়োজন কম্পাউন্ডের হচ্ছে শরীরে, এগুলো এসেনশিয়াল কিন্তু পরিমাণে কম লাগে। সেগুলোর মধ্যে কি আছে বিভিন্ন রকম মিনারেল আছে, ভিটামিন আছে, এগুলো হচ্ছে পরিমাণে কম লাগে। ভিটামিন এ বি সি এগুলো যে আমাদের লাগে এগুলো বডির জন্য কি পরিমাণে কম লাগে। বিভিন্ন রকমের যে মিনারেল যেমন হচ্ছে কি আয়রন লাগে বডির জন্য, আয়রন না হলে কি হয় ঠিক মতো লোহিত কণিকাগুলো হচ্ছে আমাদের ডেভেলপ করতে পারে না, ব্লাড সেল যেগুলো হচ্ছে ঠিক মতো হতে পারে না। তারপর ম্যাগনেসিয়াম লাগে, ক্যালসিয়াম লাগে, বোনের ফর্মেশনের জন্য আমাদের ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এই যে এইগুলো যেগুলো এগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। এগুলো কিন্তু ক্যালসিয়াম ছাড়া কি তুমি বাঁচতে পারবা? ক্যালসিয়াম কি কারো যদি ডেফিসিয়েন্সি থাকে কি হয়? হাত ব্যথা, পা ব্যথা, তারপরে কি হয় ডিজেবল হয়ে যায়, হাড় ক্ষয় হয়ে মানুষের কি হাত পা ভেঙেও যায়। তাহলে কি এটা কি তুমি বাদ দিতে পারবা? এটা বাদ দিতে পারবে না, এটা হচ্ছে এসেনশিয়াল। কিন্তু পরিমাণে হচ্ছে যদি বলি হচ্ছে কার্বোহাইড্রেট বা হচ্ছে প্রোটিনের কম্পারিজন করি এটা পরিমাণে কম লাগে, কিন্তু আমাদের বডির জন্য লাগে, প্রয়োজন হয়। এখন যদি তুমি বেশি করে কার্বোহাইড্রেট নিয়ে এসে চুন এসে খাওয়া শুরু করে দিলা ভাতের মতো, তাহলে কি হবে? হবে না। তাহলে কি ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট দুই রকমের নিউট্রিয়েন্ট লাগে আমাদের বডির জন্য। ফিশেরও ঠিক একই রকম, হিউম্যানের মতো ফিশেরও এই বিভিন্ন রকমের হচ্ছে মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট দুই রকম নিউট্রিয়েন্টের প্রয়োজন আছে। যখন প্রত্যেকটা নিউট্রিয়েন্ট প্রত্যেকটা এনিমেলের জন্য, ইভেন তোমার প্ল্যান্টের জন্য কিন্তু বিভিন্ন রকমের নিউট্রিয়েন্ট, প্ল্যান্ট সাধারণত হচ্ছে কি বেশিরভাগই মিনারেল ভিটামিন জাতীয় নিউট্রিয়েন্ট বেশি লাগে। আমি এনিমেলের কথাই বলছি। এই যে বিভিন্ন রকমের নিউট্রিয়েন্ট, যদি বলি ম্যাক্রোনিউট্রিয়েন্টের কথা বলি, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, যে নিউট্রিয়েন্টটা বললাম এই নিউট্রিয়েন্ট গুলো কি লাগবে? প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট প্রপোর্শন আছে। আমি প্রচুর পরিমাণে ভাত খাইলাম তাহলে কি আমার ঠিক মতো পুষ্টি পাইলো? প্রচুর পরিমাণে ভাত খাইলাম না ম্যাম। পাইলো না? পেটটা বড় হয়ে যাবে, মাথাটা বড় হয়ে যাবে, তার মানে কি বডি ঠিক মতো গ্রোথ হবে না। হচ্ছে কি ভাতটা খাইলাম না, আবার প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাইলাম, সরি প্রোটিন জাতীয় খাবার খেলাম, তাহলে কি আমি এনার্জি পাবো? এনার্জি পাবো না। লিপিডের ক্ষেত্রে একই অবস্থা, এসেনশিয়াল থাকে। তারপর হচ্ছে কতগুলো আছে যে লিপিড, অল্প পরিমাণ লিপিড দেখা যাচ্ছে কি আমাদের প্রচুর পরিমাণে এনার্জি দেয়, লিপিডের প্রয়োজন আছে। তার মানে প্রত্যেকটা নিউট্রিয়েন্টের একটা নির্দিষ্ট একটা মাপ আছে, নির্দিষ্ট প্রপোর্শন আছে। যখন আমি এই নির্দিষ্ট প্রপোর্শন অনুযায়ী খাবো তখন তো আমার ঠিক মতো গ্রোথ হবে, বৃদ্ধি হবে। যখনই কোনো একটা ডেফিসিয়েন্সি হবে অথবা ওভার খেয়ে ফেলবো, কোনো কিছুর কিন্তু ওভার ভালো না, বেশিও খাওয়া যাবে না কমও খাওয়া যাবে না, একটা প্রপোর্শনে খাওয়া লাগবে। যদি হচ্ছে কখনো বেশি হয়ে যায় বা কম হয়ে যায় তখন বডির মধ্যে কিছু প্রবলেম দেখা দেয়, যে ধরনের ডিজিজ গুলো হয় সেগুলোকে বলা হচ্ছে নিউট্রিশনাল প্যাথোলজি। যেটা বলছিলাম কার্বোহাইড্রেটের ক্ষেত্রে, একটু সামনে যাই। Nutritional disease কি? Nutritional disease are not common in the wild fish. কমন না, কিন্তু কালচার ফিশের ক্ষেত্রে এটা খুবই কমন। কারণ হচ্ছে নিউট্রিশনাল ওয়াইল্ড ফিশ সাধারণত কি হয় বিভিন্ন রকম হচ্ছে প্ল্যাঙ্কটন বা হচ্ছে বিভিন্ন রকম অ্যানিমেল খায় যে নির্দিষ্ট প্রপোর্শন মেইনটেইন করা থাকে। বাট ইন কেস অফ অ্যাকোয়াকালচার, ইন কেস অফ ফার্ম ফিশ, যেটা অ্যাকোয়াকালচার বলতেছিলাম, আমরা ডায়েট সাপ্লাই করি বাইরে থেকে, সেই ধরনের ফিশের ক্ষেত্রে নিউট্রিশনাল ডিজিজ একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এর কারণ কি আমরা যখন খাবারটা ম্যানিপুলেট করি বা খাবারটা তৈরি করি সেখানে যদি হচ্ছে প্রত্যেকটা নিউট্রিয়েন্টের পরিমাণে হচ্ছে নির্দিষ্ট প্রপোর্শনে না থাকে তাহলে হচ্ছে তাদের বিভিন্ন রকমের ডিজিজ বা প্রবলেম দেখা যায়, সেইগুলোকে বলা হচ্ছে নিউট্রিশনাল ডিজিজ। ইন কেস অফ পন্ড রিয়ার্ড ফিশ, provision of supplemented diet serves to enhance the growth rate of fish and they are expected to obtain some part of nutrition from natural
এনভায়রনমেন্ট। আমরা যে পন্ডে বা ফিশ কালচার করি তাদের কি আমরা চেষ্টা করি কি অ্যাকোয়াকালচার হচ্ছে মাছের গ্রোথটা যেন ঠিকঠাক মতো হয়। আর মাছের গ্রোথ ঠিকঠাক মতো হতে গেলে কি হবে হচ্ছে প্রোটিন প্রপোর্শনালি ভালো প্রোটিন দিতে হবে। প্রোটিন দিতে হবে, প্রোটিনটা কি হতে হবে কোয়ালিটেটিভ প্রোটিন হতে হবে। কোয়ালিটেটিভ প্রোটিন কাকে বলে আবার সেখানে হচ্ছে প্রোটিনটা কি বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। সেইখানে যে এসেনশিয়াল যে অ্যামাইনো অ্যাসিড গুলো যেগুলো হচ্ছে বডি সিনথেসিস করতে পারে না সেই ধরনের অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ যে প্রোটিনটা আছে সেই প্রোটিন কোয়ালিটেটিভ প্রোটিনটা দিতে হবে। ঠিক একই রকম হচ্ছে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কোয়ালিটেটিভ কার্বোহাইড্রেট কোনটা যে ধরনের কার্বোহাইড্রেট গুলো হচ্ছে সহজেই সলিউবল অথবা হচ্ছে ডাইজেস্ট করতে পারে। যদি হচ্ছে কি যে তোমার সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট যদি আমরা ঘাস দেই অথবা হচ্ছে খড় দেই এগুলো কি সলিউবল না। আবার যদি হচ্ছে যে আমরা ধানের যে আছে না, শুনতে পাও না আমাকে তোমরা? কেটে 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 যায়। ম্যাম ঠিকই আছে। অন্যটা কি বলো? যে বলতেছিলে কেটে কেটে আসে ওর কথা আমি কেটে কেটে শুনতেছিলাম। ম্যাম ঠিকই আছে। তার মানে যে আমি জানি না কি বলতেছিলাম আমি গেস করতে পারিনি। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ আমাকে? অন্যরা শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। ম্যাম শুনতে পাচ্ছি। ঠিক আছে, যদি কেটে কেটে যায় আমাকে তোমরা হচ্ছে একাধিক নোটিশ করবে, কারণ অনেক সময় একজনে ওর এখানে নেটের প্রবলেম থাকলে একজনের প্রবলেম হতে পারে। মেজরিটির প্রবলেম হলে সেটা তোমরা মেজরিটি মানুষের লোকে শুনতে পারবে না। যেটা বলতেছিলাম তাহলে কি হবে কোয়ালিটেটিভ কার্বোহাইড্রেট থাকতে হবে, কোয়ালিটেটিভ প্রোটিন থাকতে হবে, কোয়ালিটেটিভ লিপিড থাকতে হবে। কার্বোহাইড্রেট থাকলেই কিন্তু সেটা আমি যদি সেলুলোজ কিন্তু একটা কার্বোহাইড্রেট কিন্তু সেটা সলিউবল না। আমরা যে হচ্ছে যে তুষ বলে যেটা হচ্ছে এই চাল থেকে বের হয় তুষ, একটা তুষ আর একটা হচ্ছে কুড়া। তুষ কোনটা যেটা হচ্ছে কম্পারেটিভলি একটু বড় থাকে আর একটা হচ্ছে কুড়া কোনটা যেটা হচ্ছে সফট থাকে। তো আমরা যদি সে তুষ দিয়ে আমরা মাছের খাবার তৈরি করি তাহলে কি মাছ ঠিকঠাক মতো কার্বোহাইড্রেট পাবে না। তাহলে কি করতে হবে যেটা হচ্ছে সলিউবল ডাইজেস্ট করতে পারবে ফাইন ম্যাটেরিয়াল যেটা সেটা দিয়ে তৈরি করতে হবে। ঠিক একই রকম হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে সেম অবস্থা হবে। লিপিডের ক্ষেত্রে কোয়ালিটেটিভ লিপিড হতে হবে যেই লিপিডের সোর্সের ভিতর হচ্ছে এসেনশিয়াল যে লিপিডগুলা ওমেগা ফ্যাটি অ্যাসিড বা এই ধরনের যে কিছু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে সেই ধরনের ফ্যাটি অ্যাসিড যে লিপিড সোর্সটা সেটা ব্যবহার করতে হবে। যদি এগুলো না করে তাহলে কি হবে মাছে কিন্তু ঠিক মতো গ্রোথ হবে না, বৃদ্ধি হবে না। হবে কি দেখা যাচ্ছে হয়তো কার্বোহাইড্রেট বেশি খাই বলছো মাছের পেট এরকম উঁচু হয়ে গেছে, মোটা হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। আবার হয়তো কি হলো তুমি এমন লিপিড দিছো সেই লিপিডটা কি পেটের মধ্যে জমা হয়ে মাছের পেট হচ্ছে তৈলাক্ত হয়ে গেছে কিন্তু মাছের গ্রোথ হয় নাই বা মাছের স্বাস্থ্যটা ভালো হয় নাই। সো আমাদের কি করতে হবে যখন খাবার তৈরি করবো আমরা হচ্ছে পন্ড কালচার বা অ্যাকোয়াকালচারের জন্য এই বিষয়গুলো হচ্ছে আমাদের মাথায় একটা ইনস্টল করতে হবে। আবার কি হলো কার্বোহাইড্রেট দিলা, লিপিড দিলা, প্রোটিন দিলা কিন্তু ভিটামিন দিলা না, সেটাও হবে না। সব ধরনের যে ধরনের ভিটামিন গুলো প্রয়োজন সেই ভিটামিন দিতে হবে, সেখানে আবার মিনারেলসও অ্যাড করতে হবে। এর জন্য যখন কি হয় যারা হচ্ছে ফার্মার বলবো যে আমি এডুকেটেড ফার্মার তারা যখন খাবার তৈরি করে তখন কিন্তু বাসায় যখন তৈরি করে তখন কিন্তু বিভিন্ন রকম মোলাসেস দেয়, তারপর বিভিন্ন রকম কমার্শিয়াল ভিটামিন পাওয়া যায়, ভিটামিন দেয়, সবকিছু কিন্তু মিক্সড করে ওরা খাবার তৈরি করে। আর যখন আমরা কমার্শিয়ালি ডায়েট নিই সেই কমার্শিয়াল ডায়েটের মধ্যে ওরা হচ্ছে সব ধরনের উপাদান মিক্সড করে তারপরে সেই ল্যাবে টেস্ট করে দেখে যে প্রপোর্শনটা ঠিক আছে কিনা সেটাই কিন্তু ইউজ করা হয়। Nutritional disease has been defined as a deficiency, excess or improper balance of components present in a fish diet. তার মানে আমি কি বলছি যে কোনো কিছু বেশিও হওয়া যাবে না কমও হওয়া যাবে না। ডেফিসিয়েন্সি হলে সেটা কম হয়ে যাবে, এক্সেসও হওয়া যাবে না। এক্সেস হলে কি কার্বোহাইড্রেট বেশি দিয়ে ফেললাম তাহলে কি পেট মোটা হয়ে যাবে, বেশি লিপিড দিয়ে দিলাম কোয়ালিটেটিভ লিপিড দিলাম না, প্রচুর পরিমাণে পেটের দিকে ফ্যাট জমে যাবে, দেখা যাচ্ছে কি এক্সেস ফ্যাট জমে মাছ মরে যাচ্ছে। আবার হচ্ছে ইমপ্রপার ব্যালেন্স যেটা হচ্ছে কি বলে আমরা নিউট্রিশন রেশিও আছে সেই রেশিও অনুযায়ী না দিলে তোমাদের নিউট্রিশনাল যে সাবজেক্ট আছে নিউট্রিশন অ্যাকোয়াকালচার সেই নিউট্রিশন তোমাদের পড়াবে যে কোন মাছের জন্য লিপিড কার্বোহাইড্রেট বা প্রোটিন বা অথবা অন্যান্য যে মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো কি পরিমাণ লাগবে সেটা তোমাদের ওই সাবজেক্ট কিন্তু পড়াবে। আমি যেটা বলতেছিলাম যে যদি এটা হচ্ছে নির্দিষ্ট প্রপোর্শন না থাকে তাহলে ফিশের যে স্বাস্থ্যগত যে প্রবলেম হয় সেটাকে বলা হচ্ছে
নিউট্রিশনাল ডিজিজ। আমি সামনে আগাই, আমি প্রত্যেকটা লাইন চাচ্ছি না, তোমরা করে নিবা। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি এন্ড ইমব্যালেন্স ডিজিজের পরে কি হতে পারে? ডেফিসিয়েন্সি ডিজিজ আর ডিভাইডেড ইনটু টু টাইপস। দুই ধরনের ডেফিসিয়েন্সি ডিজিজ হয়, একটা হচ্ছে ডেফিসিয়েন্সি অর ইমব্যালেন্স অফ দি ম্যাক্রোনিউট্রিয়েন্টস অফ দি ডায়েট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলেছিলাম আমি তোমাদেরকে, ডায়েটের প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড এন্ড ফাইবার। মাসে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে ফাইবারটা হচ্ছে কার্বোহাইড্রেটের ভিতরেই পড়ে, কিন্তু ফাইবারটা হচ্ছে আনডাইজেস্টেবল, যেটা আমরা সেলুলোজ যদি বলি সেটা হচ্ছে ফাইবার। আর এটা হচ্ছে ডেফিসিয়েন্সি অফ দি মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটা বলেছিলাম ভিটামিনস এবং মিনারেলস। মোস্ট ফ্রিকোয়েন্ট প্রবলেমস অ্যারাইজ ইন দ্য লিপিডস এন্ড ডাইজেস্টেবল কার্বোহাইড্রেট কম্পাউন্ডস অফ দি ম্যাক্রোনিউট্রিয়েন্টস। আর ভিটামিনস মিনারেলস যেটা বললাম, এই ভিটামিন যে এবিসি ভিটামিন আছে, দেন হচ্ছে মিনারেলস কোনগুলো, যেটা হলো বিভিন্ন রকমের কি ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে আয়রন, কোবাল্ট, সিলিকন, বিভিন্ন রকমের যে আছে অল্প পরিমাণে লাগে, সেগুলো হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তার মানে দুই রকমের হচ্ছে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, আর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে কি? প্রোটিন, যেটা বললাম আমি তোমাদেরকে, প্রোটিনটা হতে হবে, আমি কিন্তু অলরেডি তোমাদের এই ক্লাসটা কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে আমার অল্প কথাতে। তারপর আবার বলতেছি, প্রোটিন থাকতে হবে, প্রত্যেকটা মাসে একটা নির্দিষ্ট পরিমাণে প্রোটিন আছে, সেই প্রোটিনের হচ্ছে প্রপোর্শনটা সঠিকভাবে থাকতে হবে। এবং সেইখানে প্রোটিনটা কোনটা কোয়ালিটেটিভ প্রোটিন বলেছি, যে এসেনশিয়াল যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, যেগুলো বডি সিনথেসিস করতে পারে না, সেই জিনিসগুলো যেন হচ্ছে প্রোটিনের ভিতরে থাকে। না থাকলে কি ধরনের হবে দেখো, প্রত্যেকেরই কিন্তু একটা নির্দিষ্ট আছে। All fishes requires high level of high quality protein for protein synthesis and gluconeogenesis. Deficiency arises from improper processing or improper formulation or ingredient. যদি improper ingredient, যেটা বললাম qualitative ingredient না থাকে, এবং হচ্ছে প্রপারলি যদি ফর্মুলেশন না করো, সেটার জন্য হচ্ছে এই প্রোটিনের ডেফিসিয়েন্সি হবে। তাহলে কি হতে পারে? যদি হচ্ছে লাইসিন ডেফিসিয়েন্সি কজেস ডরসাল ফিন ইরোশন। লাইসিন ওয়ান কাইন্ড অফ এসেনশিয়াল ফ্যাটি অ্যামাইনো অ্যাসিড। মনে করো যে কোনো একটা প্রোটিন সোর্স দিলে সেখানে লাইসিন নাই, সেই লাইসিন যদি সেই খাবারের ভিতরে না থাকে, তাহলে কি ধরনের প্রবলেম হয়? করাল ফিন ইরোশন, সরি ডরসাল ফিন ইরোশন। ডরসাল ফিন উপরে দিকে যে ফিনটা থাকে, সেই ফিনটা হচ্ছে ইরোশন হবে যদি হচ্ছে লাইসিন না থাকে। ট্রিপ্টোফ্যান, লিউসিন, লাইসিন, আর্জিন আর হিস্টিডিন, এগুলো কি বিভিন্ন রকমের হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডগুলো যেগুলো মাছ হয়তো নিজেরা সিনথেসিস করতে পারে না, এগুলো হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। কিছু এসেনশিয়াল আছে, কিছু সেমি এসেনশিয়াল আছে। এইগুলো ডেফিসিয়েন্সি হলে কি হবে? স্পাইনাল অ্যাবনর্মালিটিস। ফিনের যে স্পাইন থাকে, মেইন যে বোনটা থাকে, সেই বোনটা হচ্ছে অ্যাবনর্মালিটিস হবে। দেখবা কখন মাছ বেকাতেরা হয়, স্পাইনাল অ্যাবনর্মালিটিস হলে এই মাছগুলো হচ্ছে বেকাতেরা হয়। মেথিওনিন এন্ড ট্রিপ্টোফ্যান ডেফিসিয়েন্সি অ্যাসোসিয়েটেড উইথ ক্যাটারেক্ট। ক্যাটারেক্ট মানে কি? ক্যাটারেক্ট কিসের সাথে সংযুক্ত? ক্যাটারেক্ট ডিজিজটা, ক্যাটারেক্ট কার সাথে সংযুক্ত? এই ডিজিজটা কোথায় হয়? ক্যাটারেক্ট কে বলতে পারবা? ক্যাটারেক্ট কোথায় হয়? কে বলবা? ক্লাসে কেউই নাই। রনি ক্লাসে আছো? রনি, রনি, দুইটা রনি আছে, একটা রনি বাবু আছে, একটা কি জানি রনি সরকার না কি জানি আছে। কে আছে ক্লাসে? ম্যাম। রনি বাবু আর একটা কি রনি সরকার না নাকি জানি না, রনি সরকারই তো বোধ হয়। ম্যাম ওটা আবু সাইদ রনি। আচ্ছা, ওই রনি আছো? আজকে তোমার ক্লাসে নাই কেন? বুঝলাম না, অনেকেই ক্লাসে নাই। ক্যাটারেক্ট কার সাথে সংযুক্ত? রনি বাবু বলো তো একটু, ক্যাটারেক্ট বলতে পারবা? রনি, কে বলতে পারবা? ক্যাটারেক্ট কার সাথে সংযুক্ত? কোন কোন অঙ্গের সাথে সংযুক্ত? চোখের সাথে ম্যাম, চোখের সাথে। হ্যাঁ, চোখের সাথে। ক্যাটারেক্ট হচ্ছে চোখের সাথে, চোখের দৃষ্টির সাথে হচ্ছে সম্পৃক্ত একটা জিনিস। ক্যাটারেক্ট চোখে কম দেখে, নিউমোনিয়া যদি হয় ক্যাটারেক্ট হয় চোখে কম দেখে। দেন হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক একই রকম। যদি কার্বোহাইড্রেট হচ্ছে এক্সেস পরিমাণে হয় কার্বোহাইড্রেট, অথবা হচ্ছে যদি হচ্ছে কোয়ালিটেটিভ কার্বোহাইড্রেট না থাকে, তখন কি হবে? এই কার্বোহাইড্রেট গুলো বেশি কার্বোহাইড্রেট হয়ে গেলে কি হবে? লিভার আছে যে, লিভার, প্যানক্রিয়াস, লিভার, বেশিরভাগ হচ্ছে লিভারে যা হচ্ছে কার্বোহাইড্রেটটা জমে কি হয়? লিভারটা ফুলে যায়। কি কথা হচ্ছে? গ্লাইকোজেন যেটা হচ্ছে ডিপোজিট হয়, লিভার ফুলে যায়, লিভার ফুলে আস্তে আস্তে হচ্ছে পেটটা ফুলে যায়, যদি হচ্ছে এক্সেস কার্বোহাইড্রেট খাওয়ায় ফেলাও মাছকে। আর কোয়ালিটেটিভ কার্বোহাইড্রেট না থাকে, কোয়ালিটেটিভ কার্বোহাইড্রেট না থাকলে কি হবে? ফিশ ডাইজেস্ট করতে পারবে না। অনেক সময় হচ্ছে এগুলো হচ্ছে কি হয়? ফিশের হচ্ছে ওরা যে ফিসিস
ত্যাগ করে দেখা যাচ্ছে একটা আস্ত ফিসিসটা চলে আসছে, তখন হচ্ছে এই ডেফিসিট হয়। কি ব্যাপার, আমার কম্পিউটার সমস্যা হচ্ছে। আমি যা বলছি তাই এখানে আছে, গ্লাইকোজেন রূপে হচ্ছে লিভারের ভিতরে ডিপোজিট হয় এন্ড কন্টিনিউ ইনটেক ক্যান রেজাল্ট ইন এক্সটেন্সিভ লিপিড ডিপোজিশন ইন দি ভিসেরা। এক সময় কি হয় দেখা যাচ্ছে যে লিভারে তো হয় যখন এক্সেস খাওয়ানো হয় তখন হচ্ছে পুরো ভিসেরা এই গ্লাইকোজেন দ্বারা হচ্ছে হয়ে যায়, মিশে যায়। Then the fat dietary lipid disease problems appear to be the most serious nutritional problems in fish. খুবই ইম্পর্টেন্ট হচ্ছে একটা কজেস যদি হচ্ছে ফ্যাটটা হচ্ছে প্রপোর্শনাটলি এবং হচ্ছে যদি হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস সাথে ফ্যাট না হয়। ফিশ টিস্যু কন্টেইনস এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস as well as a general lipid contributions to calorie requirements. আমরা যদি ফিশ থেকে কি পাই, লিপিড পাই, এসেনশিয়াল ওমেগা ফ্যাটি অ্যাসিড কিন্তু আমরা কোথা থেকে পাই, ফিশ থেকে পাই। বলা হয় কি ফিশের লিপিড হচ্ছে বডির জন্য খুবই ভালো, কিন্তু আমি যদি ফিশকে সঠিক খাবার না দিতে পারি, যদি হচ্ছে ভালো ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার দিতে না পারি, তাহলে ফিশের এগুলো তৈরি হবে কোত্থেকে? কোয়ালিটি কিন্তু ফিশের কোয়ালিটিতে যে হচ্ছে নিউট্রিয়েন্ট গুলো পাই আমরা যখন খাবার দেবো সেই খাবারের উপরে কিন্তু অনেক সময় নির্ভর করে। আমি যে খাবারটা দিব সেই খাবারটা হচ্ছে ফিশ কি তার মেটাবলিজমের মাধ্যমে কনভার্ট করে ওর বডির ভিতরে হচ্ছে ডিপোজিট করবে, অথবা হচ্ছে বডির বোন গুলো বলো অথবা হচ্ছে মাসেল গুলো হচ্ছে তারা সেভাবেই তৈরি করবে। ডেফিসিয়েন্সি সিনড্রোম বা ফ্যাটের ডেফিসিয়েন্সি সিনড্রোম কি? ফ্যাট সেলস সারাউন্ডিং দ্য ল্যাটারাল লিম্ফেটিক সাইনাস আর পার্টিকুলারলি অ্যাফেক্টেড উইথ থিকেনিং এন্ড ডিফর্মিটিস অফ লিপিড সেল ওয়ালস। লিম্ফেটিক সাইনাস লিম্ফেটিক যেগুলো হচ্ছে কি ব্লাড চলাচলের যে ভেসেল গুলো আছে সেগুলো যদি ঠিক মতো হচ্ছে যে ফ্যাটের ডেফিসিয়েন্সি থাকে তাহলে কি সেল ওয়াল গুলো হচ্ছে ঠিক হবে। ইন কেস ভাস্কুলারিটি এন্ড ডিপোজিশন অফ হায়ালিং ম্যাটেরিয়ালস বিটুইন দা সেল আমরা কি হয় নরমালি হচ্ছে কি যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে সেলের ফ্যাটের কিন্তু মোস্ট অফ দি পার্ট হচ্ছে সেল মানে স্কিন যে আছে স্কিনের নিচে যে লেয়ারটা এই লেয়ারে যা জমা হয়, যখন তোমার হচ্ছে ঠিক মতো ফ্যাট না দিবে তখন কিন্তু ফিশের স্কিনটা কম্পারেটিভ হচ্ছে পাতলা হবে ঠিকঠাক মতো যদি তোমরা ফ্যাটের প্রপোর্শন যদি ঠিক না হয়। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেটা বলেছি তোমাদেরকে ডেফিসিয়েন্সি কজেস সোলেন পেল লিভার উইথ ফ্যাটি ইনফ্লেমেশন কনসিস্টেন্স অ্যানিমিয়া, এগুলো হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের অভাবে হলে এই জিনিসগুলো হয়। আজকে তো ক্লাস যাক আমি যেটা বলেছি সেগুলো পড়বা, এখানে লেখা আছে রেনসিড ফ্যাট কি কি ধরনের প্রবলেম হয় ফ্যাটি অ্যাসিডের, কি কি সিম্পটম ডিজিজ সিম্পটম গুলো এখানে আছে তোমরা পড়ে নিবা। দেন হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট ফাইবার ও মাইক্রোনিউট্রিয়েন্টের ভিতরে পড়ে। ফাইবার যদি না থাকে হিউম্যানের জন্য কি হয়, খাবারের ভিতরে ফাইবার না থাকে কি হয়, কনস্টিপেশন হয়। ফিশের ক্ষেত্রে একই অবস্থা, যদি ফাইবার না থাকে কনস্টিপেশন হয় এবং হচ্ছে পেট ফুলে যাবে। ঠিক কথা হচ্ছে কি হবে না, ডিপোজিশন হবে, সরি অ্যাবজর্পশন তো হবেও না, আবার একটা হচ্ছে ঠিক কথা হচ্ছে ফিসিসও বের হবে না। এজন্য হচ্ছে ফাইবার কোন জাতীয় খাবার, ফাইবার হচ্ছে যেগুলো হচ্ছে সেলুলোজ জাতীয় খাবার বেশি। আমাদের হিউম্যান ক্ষেত্রে যদি বলি ঘাস, ঠিক এরকম ফিশের ক্ষেত্রে হচ্ছে যখন খাবার তৈরি করবো আমি বলেছিলাম কুড়া দিতে, কিন্তু কুড়ার মধ্যে আবার কিছুটার জন্য কিছু পার্সেন্টেজ জন্য হচ্ছে আবার পুষ্টার থেকে যায়, কিন্তু আবার বেশি পার্সেন্টেজ থাকা যাবে না, 30% থাকতে হবে। সেগুলো হচ্ছে ফাইবার। মোলাসেস দিতে হয়, মোলাসেসের ভিতরে হচ্ছে 30% অফ ফাইবার থাকে। দেন হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, অলরেডি বলেছি আমি মাইক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে ভিটামিন এবং মিনারেলস, সেগুলোর ডেফিসিয়েন্সির জন্য কি কি প্রবলেম হয়, প্রবলেমগুলো তোমরা পড়বা, রুটির ভিতরে সবই দেওয়া আছে। বিভিন্ন রকমের ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে কি হবে, একজোথ্যালমিয়া হবে, গ্রোথ রেট কমে যাবে, একজোথ্যালমিয়া হবে। ভিটামিন বি এর অভাব হলে কি হবে, একরকম প্রবলেম হবে। আবার যদি মাইক্রোনিউট্রিয়েন্টের কথা বলি, আয়রন বা হচ্ছে আয়রন হলে কি হবে, ঠিকমতো হচ্ছে ব্লাড সেলগুলো গ্রোথ করবে না, এটা রেড ব্লাড সেল আরবিসি টা গ্রোথ করবে না। ক্যালসিয়াম হলে ডেফিসিয়েন্সি হলে খাবারের ভিতরে হচ্ছে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে, তাহলে হচ্ছে মাছের যে বোন ফর্মেশন সেটা ঠিক মতো হবে না। এখানে একটা হাইপার ভিটামিনোসিস কি, হাইপার মানে কি, হাইপার মানে হচ্ছে এক্সেস, ভিটামিন যদি এক্সেস হয়ে যায় সেটাও ভালো না, কারণ এটা কি কথাই আছে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট পরিমাণে কম লাগবে, বেশি দেওয়া যাবে না, বেশি দিলেও প্রবলেম হবে, আবার হচ্ছে যদি কম দাও সেটা হচ্ছে হাইপো ভিটামিনোসিস হবে। একটা হচ্ছে হাইপার ভিটামিনোসিস, একটা হচ্ছে হাইপো ভিটামিনোসিস। হাইপো কোনটা, ভিটামিনের যেটা ডেফিসিয়েন্সি, আর হাইপার হচ্ছে ভিটামিন যদি এক্সেস হয়। হাইপোভিটামিনেসিসে কি হয়, গ্রোথ রিডিউস হয়, যেটা বলছিলাম একজোথ্যালমিয়া হয়। একজোথ্যালমিয়া তো বুঝো, একজোথ্যালমিয়া কাকে বলে,
একজোথেলমিয়া হচ্ছে ফিশের যে কোটরির মধ্যে চোখ থাকে না, হিউম্যানের কোটরিতে চোখ থাকে, ফিশের কোটরির মধ্যে চোখ থাকে। যখন হচ্ছে এই চোখটা কোটরির ভিতর থেকে বের হয়ে আসে, দেখা যায় না অনেক সময় মাছের ভিতর থেকে চোখটা বাইরে বের হয়ে আসে এবং ভিজিবল, পুরো চোখটা তার ই সহ হচ্ছে কি বলবো রেটিনা বা যে চোখের অংশ সহ চোখের বাইরে, মানে মাছের যে মাথার সাথে তো একটা লেভেল করা থাকে চোখটা, যখন এই চোখটা হচ্ছে ওই কোটরির ভিতর থেকে বাইরে বের হয়ে আসে সেটাকে বলা হচ্ছে একজোথেলমিয়া। বুঝতে পারছো একজোথেলমিয়া কাকে বলে? জি ম্যাম। ছবি দেখাতে বলে ভালো হতো, ছবি আমার কাছে ছিল আছে প্রচুর, কিন্তু তোমাদের এখন দেখানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সুদা কথা হচ্ছে চোখের প্রয়োজন তোমরা নেট সার্চ করে দেখবা, একজোথেলমিয়া প্রচুর ছবি আসবে, কোটরির ভিতর থেকে চোখটা বের হয়ে আসছে সেটাকে হচ্ছে একজোথেলমিয়া। এটা হচ্ছে হাইপোভিটামিনেসিস এর, মানে ভিটামিন যখন কম থাকে তখন হাইপার ভিটামিনেসিস এর জন্য কিছু হবে, আবার আরো প্রবলেম হতে পারে। কোরোআইডাল একটা ডিজিজ, ভাস্কুলার টিস্যু অফ আইস, আয়ের ভিতরে যে কিছু টিস্যু থাকে সেই টিস্যুর মধ্যে কিছু ইনফ্লামেশন দেখা দিবে। কর্নিয়াল ওডিমা, কর্নিয়াল ওডিমা মানে কি? ওডিমা হচ্ছে কর্নিয়ার ভিতরে যদি হচ্ছে পানি জমা হয় এটা কর্নিয়াল ওডিমা বলে। নার্ভাস ইফেক্টস হবে, দেন হচ্ছে বিভিন্ন ধরনের এক্সটেন্সিভ নেক্রোসিস অফ টেল, তারপর আর কিছু কিছু প্রবলেম আছে সেগুলো হচ্ছে তোমরা করে নিবা। এই প্রবলেমগুলো ভিটামিন এর অভাবে হতে পারে। ঠিক এরকম প্রত্যেকটা ভিটামিনের জন্য ভিটামিন ডি, ক্যালসিফেরো যেটা বলে, ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিডিউস গ্রোথ রেট এন্ড রিডিউস ইন বডি অ্যাশ ক্যালসিয়াম এন্ড পটাশিয়াম লেভেল। ভিটামিন ই এটার অভাবে কি কি হয় তোমরা তো পড়ে নিবা, আমি যাব না পুরোটাতে। তখন প্রত্যেকটা ভিটামিনের অভাবে কিছু না কিছু প্রবলেম হয়। ঠিক আছে, ভিটামিন কিন্তু আবার কি ওয়াটার সলিউবল আছে, একটা ফ্যাট সলিউবল আছে, সবটাই কিন্তু একটা, সবগুলি কিন্তু মেইনটেইন করতে হবে। আমি যে পড়বো না এগুলো বলবো না, তোমরা নিজেরা পড়বা। সবগুলো ভিটামিন, সবগুলো ভিটামিন, বিভিন্ন রকম ভিটামিন তোমরা জানো, ভিটামিনের বিভিন্ন নাম, বায়োটিন, এগুলো কোনো না কোনো ভিটামিন, এগুলো হচ্ছে ইংলিশ নেম। আমি এগুলো পড়াবো না তোমাদের। ভিটামিন সি এর অভাবে কি হয়? ভিটামিন সি এর অভাবে হলে তোমাদের কি হয়? ফিশের যে তোমার ফ্যাকাল্টি কমে যায়। খুব ইম্পর্টেন্ট ভিটামিন সিটা। দেন আয়োডিন হবে কি হয়? আয়োডিন হবে কি অলরেডি বলেছি যে অ্যানিমিয়া হতে পারে, ঠিকমতো তো রেড ব্লাড সেলটা তৈরি হবে না। আয়োডিনের অভাবে হলে কি হবে? আয়োডিন হচ্ছে গয়ট্রিয়া, যেটা থাইরয়েড হাইপারপ্লাসিয়া, যেটা বলা হচ্ছে থাইরয়েড হরমোনের সমস্যা হয়। দেন কপার প্রত্যেকটা জিনিসেরই কিন্তু পরিমাণে কম লাগতেছে। ম্যাঙ্গানিজ জিঙ্ক প্রত্যেকটা জিনিসই কিন্তু বডির জন্য প্রয়োজন, কিন্তু পরিমাণে কম লাগবে। খাবার যখন তৈরি করবা তখন হচ্ছে মাল্টিভিটামিন তোমাদের এখন আমাদের যেটা কমার্শিয়াল মাল্টিভিটামিন পাবে, কিন্তু দেখো এই বিষয়গুলো কিন্তু পুরো অ্যাকোয়াকালচারের সাথে জড়িত। এটা কিন্তু তোমার ওয়াইল্ড ফিশের সাথে খুব বেশি একটা প্রবলেম, কারণ ওয়াইল্ড ফিশে কেন হয় না? ওয়াইল্ড পপুলেশন হচ্ছে ওয়াইল্ড থেকে হচ্ছে খাবার গ্রহণ করে। যেমন তোমার কি যখন হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটনটা খাবে, ফাইটোপ্ল্যাঙ্কটনের ভিতরে ন্যাচারাল সৃষ্টিকর্তা ওটার ভিতরে সব ধরনের একটা প্রপোর্শনালিটি দিয়ে দিছে। আবার যখন হচ্ছে ছোট মাছ বড় মাছকে খাচ্ছে, সরি বড় মাছ ছোট মাছকে খাচ্ছে, ওই ফিশের ভিতরে কিন্তু সবগুলোরই কিন্তু একটা, সব ভিটামিন বলো মাইক্রোনিউট্রিয়েন্ট মেকি সবকিছু কিন্তু একটা প্রপোর্শনালিটি আছে। সৃষ্টিকর্তা সেভাবে তৈরি করে দিচ্ছে এবং সেটাই কিন্তু বড় মাছ খাচ্ছে, যার জন্য কি হচ্ছে বড় মাছের ক্ষেত্রে, ওয়াইল্ড ফিশের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেম গুলো হয় না। নিউট্রিশনাল ডিজিজটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট হয় না ফর ওয়াইল্ড ফিশ, কিন্তু অ্যাকোয়াকালচারের জন্য নিউট্রিশনাল ডিজিজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডায়েটারি এন্ড টক্সিসিটি এগুলো করবো না বেশি। যদি আবার যেটা বলছিলাম যে পরিমাণে যদি বেশি হয়ে যায়, মনে করো আয়োডিনটা বডির জন্য দরকার, কিন্তু আয়োডিনটা যদি বেশি দিয়ে দাও সেটা কিন্তু ফিশের জন্য টক্সিক। ঠিক একই রকম ক্যালসিয়াম বা জিঙ্ক, প্রত্যেকটা জিনিসই যদি বেশি দিয়ে যায় তখন হচ্ছে ফিশের জন্য টক্সিক, ফিশ মরে যাবে। অনেক কিছু আছে যেগুলো হচ্ছে মরে যাবে, কিছু কিছু আছে তোমার বেশি হয়ে গেলে হাইপার ভিটামিনেসিস বলেছি, এবং বেশি হলে কিছু ডিফর্মালিটিস বা অ্যাবনর্মাল দেখা যাবে। তবে হচ্ছে মোস্ট অফ দ্য ট্রেস এলিমেন্ট দেখতে বলবো আমি, মোস্ট অফ দ্য ট্রেস এলিমেন্ট যদি অ্যাক্সেস হয়ে যায় তখন সেটা ফিশের জন্য হচ্ছে টক্সিক হয়ে যায়। তোমরা এগুলো পড়বা, আমি ডিটেইলস পড়াবো না। আমি আবার মাইক্রোটক্সিন, টক্সিক এলজি, এটা দেখো টক্সিক এলজি। আমি যেটা বলতেছিলাম ওয়াইল্ড পপুলেশনের ক্ষেত্রে, ওয়াইল্ড পপুলেশন কি বিভিন্ন কি খাচ্ছে, ফাইটোপ্ল্যাঙ্কটন খাচ্ছে, কিন্তু সব ফাইটোপ্ল্যাঙ্কটনই কিন্তু ফিশের জন্য হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট না। কিছু কিছু ফাইটোপ্ল্যাঙ্কটন আছে যারা হচ্ছে নিজেদের ভিতরে বডির ভিতরে হচ্ছে টক্সিন তৈরি করে, সেটা যদি খায় তাহলে কিন্তু ফিশের জন্য সেটা হচ্ছে টক্সিক, ফিশ কিন্তু মরে যাবে। তোমাদের বায়োলজিক্যাল নিউরোলজি পড়ায় নাই ম্যাডাম সাহানা ম্যাডাম? বায়োলজিক্যাল নিউরোলজি করছো তোমরা? বায়োলজিক্যাল নিউরোলজি তোমাদের পড়ানো হয়েছে? জি ম্যাম, লিমনোলজি জি পড়াইছি। ম্যাম। নিউরোলজি তোমাদের কি এখন নিউরোলজি সাবজেক্ট একটাই? জি ম্যাম। আগে ছিল হচ্ছে ফিজিওকেমিক্যাল নিউরোলজি, বায়োলজিক্যাল নিউরোলজি, তার মানে এখন একটা নিউরোলজি। তাহলে নিউরোলজি তোমাদের বিভিন্ন এলজি পড়ায় নাই? হ্যাঁ ম্যাম, জি পড়াইছি ম্যাম এলজি। করাইছে। এলজির ভিতরে হচ্ছে অনেক রকম এলজি, আমি জানি না ক্লাসিফিকেশন পড়াইছি কিনা। কিছু টক্সিক এলজি আছে যারা হচ্ছে রেড ব্রোম তৈরি করে, রেড টাইড তৈরি করে।
পড়াইছে না? রেড টাইট পড়াই নাই তোমাদেরকে? রেড টাইট, রেড ব্লুম। জি ম্যাম পড়াইছে। হ্যাঁ, এই রেড ব্লুমটা কেন হয়? কিছু হচ্ছে এলজি আছে যারা হচ্ছে টক্সিক, তার টক্সিন তৈরি করে, তাদের ওই টক্সিনের জন্য হচ্ছে ওয়াটার কালারটা হচ্ছে রেড কালার ধারণ করে। যদি হচ্ছে ফিশের ফাইটোটা খুব ভালো একটা খাবার, কিন্তু যদি টক্সিক হয়, যেমন মাইক্রোসিস্টিস আছে, অ্যানাবিনা আছে, আরো কিছু ধরনের জিনোডিয়াম আছে, সিডুমোনাস আছে, কিছু গ্রুপ আছে, এগুলো যদি খায় সেগুলো হচ্ছে টক্সিক্যাল এলজি হয়। কটন সিড, কটন সিড কিন্তু ফিশের খাবার হিসেবে ব্যবহার করা হয়। কটন সিড কেন কিসের সোর্স? ফিশের দেখবা হচ্ছে অনেক জায়গায় কমার্শিয়ালি তোমার পাওয়া যায়। কটন সিড হচ্ছে কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে ব্যবহার করা হয় এবং হচ্ছে অয়েলের সোর্স হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু এই কটন সিডের একটা প্রবলেম আছে। প্রবলেম কি? কটন সিডের মধ্যে মোস্ট কমন সাবস্টিটিউট ফর আফলাটক্সিসিস। কারণ হচ্ছে দুই রকমের টক্সিন থাকে, টক্সিন থাকে, যেটা হচ্ছে কি গোসোপল, এ ইয়েলো পিগমেন্ট কজিং সাডেন অ্যানারেক্সিয়া এন্ড ডিপ্রেশন অফ লার্জ লিপিডস, আর হচ্ছে গ্ল্যান্ডনেস এন্ড পিগমেন্টেশন কটন সিড। দুই রকমের হচ্ছে আফলাটক্সিন থাকে, যে ডিজিজটা তৈরি করে সেটা আফলাটক্সোসিস। এটা হচ্ছে অনেক সময় ফিশের জন্য হচ্ছে ফিশের গ্রোথ কমায় দেয় এবং ফিশের জন্য এমন টক্সিন হয় ফিশ অনেক সময় মরে যায়। কিডনিকে, লিভারকে হচ্ছে অকেজি করে দেয়, বিভিন্ন রকমের হচ্ছে নেক্রোসিস তৈরি করে দেয়, তৈরি করে। এই জন্য কটন সিড কিন্তু অনেক সময় কটন সিড ব্যবহার করাটা হচ্ছে অনেক অ্যাকোকালচারিস্ট হচ্ছে নিষেধ করে। তারপরে হচ্ছে কমার্শিয়ালি অনেকেই এই কটন সিডটা ব্যবহার করে। কটন সিড ব্যবহারের সময় সেটা ইনশিওর হতে হবে সেটা হচ্ছে আফলাটক্সিনটা আছে কি নাই। ঠিক আছে? শেষ হয়ে গেল। আমি শেষ করলাম না, কমপ্লিট শেষ করবো। বাইন্ডার্স, বাইন্ডার্স কি জানো? তোমাদের তো নিউট্রিশন সাবজেক্টে তোমার পড়াইছে কিনা অ্যাকোয়াকালচারে? নিউট্রিশন, নিউট্রিশন সাবজেক্টে তোমরা পড়ছো অ্যাকোয়াকালচারে? না ম্যাম। পড়াই নাই না? আচ্ছা, তোমাদের যখন ওই অ্যাকোয়াকালচার যখন নিউট্রিশন পড়াবে তখন তোমাদের এই নিউট্রিশনের প্রথম যে তোমার লিপিড, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো কি কোন মাসের জন্য? যেমন হচ্ছে তোমার কি যারা হচ্ছে প্লাঙ্কটিভোর আছে, আর এটা হচ্ছে আরেকটা কি প্লাঙ্কটিভোর বা হচ্ছে হার্বিভোর বলা হয়, আরেকটা কি বলে যারা হচ্ছে এনিমেল জাতীয় খাবার খায় তাদের কি বলে? অমনিভোর বলে। প্লাঙ্কটিভোর আছে, অমনিভোর আছে। এই মাছের এক একটা মাছের হচ্ছে এক এক রকম। যারা হচ্ছে প্লাঙ্কটিভোর তাদের হচ্ছে সাধারণত হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা প্রপোর্শনটা বেশি লাগে, আর যারা হচ্ছে অমনিভোর তাদের হচ্ছে কি এনিমেল জাতীয় এক্সট্রাক্ট জাতীয় খাবারটা হচ্ছে একটু বেশি লাগে। এক একজনের রিকোয়ারমেন্ট হচ্ছে এক এক রকম থাকে। তো এগুলো হচ্ছে প্রপোর্শন তোমাদের পড়াবে। আবার হচ্ছে খাবার যখন তৈরি করতে যায় তখন কি হচ্ছে লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট বিভিন্ন রকম খাবার তোমাদেরকে মিক্স করতে হবে। মিক্স করার পরে কি এটা বল বানাতে হবে, অথবা হচ্ছে যদি বলি যে প্লেট তৈরি করতে হবে, তো প্লেটটা কি এমনি হবে? মেশিনের ভিতর দিলাম, কিন্তু সেটাকে বাইন্ডিং করতে হবে। সেই বাইন্ডিং এর জন্য কি হচ্ছে ওয়ান কাইন্ড অফ বাইন্ডার ইউজ করে। মোলাসিসের কথা বলতে, মোলাসিস কিন্তু অনেক সময় বাইন্ডার হিসেবে ইউজ করে। মোলাসিস ছাড়াও আরো কিছু বিভিন্ন রকম হচ্ছে ব্লু জাতীয় কিছু হচ্ছে খাবার পাওয়া যায়, ইনগ্রেডিয়েন্ট পাওয়া যায়, যেটা হচ্ছে এই খাবার মিক্স করা হয় সেটা হচ্ছে খাবার হচ্ছে বাইন্ডিং এ করে, আবার হচ্ছে নিউট্রিয়েন্ট কি সাম সর্টস অফ নিউট্রিয়েন্ট সাপ্লাই করে। আবার বাইন্ডারটা যখন ইউজ করে তখন বাইন্ডারটা এমন হতে হবে যেন হচ্ছে সেটা হচ্ছে ফিশের জন্য কোনো ক্ষতিকর না হয়, কোনো টক্সিক না হয়। এই বাইন্ডার তোমাদের অ্যাকোয়াকালচার যখন পড়াবে তখন তোমাদের এই জিনিসগুলো চলে আসবে যে এই বাইন্ডার কি জিনিস, ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনটা কোনটা খাইতে হয়, কার্বোহাইড্রেট কি পরিমাণে দিব, লিপিড কি পরিমাণে দিব। তুমি যখন অ্যাকোয়াকালচার সময় কোনো ফার্মিং ম্যানেজার হবা অথবা হচ্ছে ফার্মিং অথবা হ্যাচারিতে পরিচালনা করো তখন তোমাকে এই জিনিসগুলো জানতে হবে। কারণ খাবারটা যখন তুমি মাপবা, বাজার থেকে বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্ট বস্তা করে করে পুরা নিয়ে আসবা, একদিকে প্রোটিন জাতীয় ফিশ মিল নিয়ে আসবা, অথবা হচ্ছে কটন সিড মিল নিয়ে আসবা, অথবা হচ্ছে সয়াবিন মিল নিয়ে আসবা। বিভিন্ন রকমের যখন খাবারগুলো নিয়ে আসবে তখন তোমাকে কি করতে হবে? ফার্মার লেবাররা তার বুঝবে না যে কোনটা কি পরিমাণ দিবে, তখন তোমাকে হচ্ছে চার্ট করে দিতে হবে যে এই খাবারটা এই পরিমাণে দিতে হবে। তখন তোমাকে চার্ট করে বলে দিতে হবে, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দিতে হবে যে কার্বোহাইড্রেট দাও 5 কেজি, প্রোটিন দাও 2 কেজি, ফ্যাট দাও 1 কেজি, বাইন্ডার দাও 500 গ্রাম, বা এরকম করে তোমাকে বলে দিতে হবে। না বলে দিলে কিন্তু যদি এমন যদি হয় যে কার্বোহাইড্রেট দিলে 2 কেজি আর প্রোটিন দিলে 5 কেজি, তাহলে কি হবে? হবে না। এটা হচ্ছে মাছ, কি মাছ চাষ করবে সেই মাছের চাষ অনুযায়ী তোমাদেরকে এটা মেনটেন করে দিতে হবে। তখনই হচ্ছে ওই ফিশটা বা ওই ফার্মের ফিশটা ঠিক মতো গ্রোথ হবে, নাহলে কিন্তু ফিশটা ঠিক মতো গ্রোথ হবে না। বিভিন্ন রকমের ডিজিজ হবে, পেট ফুলে যাবে, লিভার বড় হয়ে যাবে, নাহলে হয়তো ডরসাল ফিন ইরিটেশন হয়ে যাবে, আর নাহলে হয়তো কর্নাল ফিন ডিফর্মালিটিস হচ্ছে। আমরা যখন বাজারে যাই তখন কি ভালো যেটা সুস্থ সবল বেস্ট মাছ সেটা কিনি, আমরা দেখি যে মাছটা বাঁকা হয়ে আছে,
তখন কি আমরা মাছ কিনতে যাবো? কিনতে যাবো না। এর জন্য হচ্ছে এই নিউট্রিশনাল ডিজিজটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এই নিউট্রিশনাল ডিজিজকে করতে গেলে তোমাদেরকে আগে নিউট্রিয়েন্ট সম্বন্ধে জানতে হবে। কোন মাছে কি ধরনের নিউট্রিয়েন্ট প্রয়োজন আছে সেটা জানতে হবে, সেই তখন দুটোর কম্বিনেশন করতে হবে। এই হচ্ছে আমি অনেক শর্টলি পড়ালাম, আমার মনে হয় তোমরা পড়লে বুঝতে পারবে, এমন কঠিন কিছু নাই। এই হচ্ছে নিউট্রিশনাল ডিজিজ। আরেকটা জিনিস আছে বাকি রয়ে গেছে তোমাদের পড়া, সেটা জেনেটিক ডিজিজ। জেনেটিক ডিজিজ আমি পরীক্ষায় দিব না, কিন্তু তোমরা পড়বা। দুইটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, সেই অ্যাসাইনমেন্ট দুইটা তোমরা দুজন লিখবে, লেখার পর আমি সেখান থেকে সাপ্লাই করবো। জেনেটিক ডিজিজ কোনটা? যে ডিজিজগুলো হচ্ছে ভার্টিক্যালি ট্রান্সমিট হয়। ভার্টিক্যাল ট্রান্সমিট কি? বাবা মা থেকে অফস্প্রিং ট্রান্সমিট হয়। সাধারণত কি হয়? এই টিউমার জাতীয় যে রোগগুলো হচ্ছে, তারপরে হচ্ছে টিউমার, ডায়াবেটিস, ফিশারে কিন্তু ডায়াবেটিস হয়, টিউমার হয়, ডায়াবেটিস হয়, এছাড়া হচ্ছে আরো কিছু কিছু ডিজিজ আছে, সেগুলো হয় খুব পরিমাণে অল্প কিছু। সেগুলো হচ্ছে ওরা অ্যাসাইনমেন্ট লিখুক, সেই অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে পড়ার জন্য দিব, তোমরা পড়বা, জানবা, জানার দরকার আছে। যে ডিজিজ কি কি ফিচার হয় সেটা জানার দরকার আছে। তো পরীক্ষার জন্য আমি তোমাদেরকে আগে বলে দিলাম, তোমাদের বলে দিব ছোট্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, আমার থিওরিটিক্যাল ক্লাস এখানেই শেষ। আজকে নিউট্রিশনাল ডিজিজ পর্যন্ত শেষ। এখন তোমাদের কাজ তোমরা পড়বা, আমি একটা ওভারঅল রিভিউ ক্লাস দিব। এখন নিব না, ভার্সিটি যখন খুলবে ফেস টু ফেস পরীক্ষা আগে নিব। ম্যাম রমজানে তাহলে আমাদের আর ক্লাস হবে না? রমজানে আমি আপাতত আর নিতে চাচ্ছি না, কারণ তোমাদের ক্লাস নিচ্ছি, বললাম না যে আমার প্রবলেম নেট সমস্যা। জি ম্যাম, চেঞ্জ করে দেন, রমজানে আর ক্লাস না, দরকার নেই। আমার যে আমি এখন ক্লাস নিচ্ছি তোমাদের অন্যের কম্পিউটার থেকে, অন্য জায়গা থেকে, অন্যের কম্পিউটার থেকে, কারণ হচ্ছে নেটওয়ার্ক পাই না। আর অফিসে গতদিন গিয়েছিলাম, বিশাল বড় 5 তলা বিল্ডিং, কোনো লোকজন নাই, গার্ড বাইরে বসে আছে, আমি রুমে বসে আছি, ভৌতিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই জন্য আমি আপাতত ক্লাসটা এখানে স্টপ রাখবো। একটা দুটা ক্লাস যায়, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাকে নক করো, কোনো সমস্যা নাই। জি ম্যাম, ভালো ঠিক আছে, থাকবেন। আমার নেটের একটু সমস্যা হয়, কারণ আমি যখন অফিসে যেতে আমি একটু ভয় পাই, কারণ অফিসে লোকজন থাকে না, একা একা একটু এত বড় বিল্ডিং এ মনে হয় যে ইকো হয়, খুব শব্দ হয়। তোমরা পড়বা, পড়ার পর আমাকে জানবা। তোমাদের যদি মনে হয় যে সবই সহজ তাহলে তো ঠিক হলো, আর যদি মনে হয় যে না কোনো জায়গায় কঠিন আছে, মানে এই জায়গাটা বুঝে যেটা আরেকটু ক্লাস নেন, আর পরীক্ষার মধ্যে কি হবে না হবে তোমাদের নিজেদের একটা আমার মতামত তো আছে, আমি সবই নিব। আর তোমাদের কি মতামত সেটাও তোমরা দিবা, তোমাদের মতামত দরকার আছে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলবো। এটা আমি আপাতত স্টপ করি। স্টপ করতে পারছি না কেন? না, অনেক কিছু তৈরি স্টপ করবো। স্লাইড শেয়ার করে আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে। নিজে কম্পিউটার না হলে কম্পিউটার ক্লাস নেওয়া যাবে, করতে পারি। না কিনবো নেই, ক্লাস নিতে হবে। এইটা আমি নিতে চাচ্ছিলাম, দেখাবো আর কিছু করবো না। দেখতে পাচ্ছ? জি ম্যাম। যেটা বলতেছিলাম প্র্যাকটিক্যালের জন্য, তোমাদের প্র্যাকটিক্যাল তোমরা খাতায় কিছু জিনিস লিখবা, বুঝছো? আমি
ক্লাসে যদি হতো, আমি যদি প্র্যাকটিক্যাল ক্লাস করাতাম তাহলে হয়তো তোমাদের প্র্যাকটিক্যাল গুলো এক্সপেরিমেন্ট 1টাকে ভেঙে ভেঙে 2টা বা 3টা করাতাম, এক্সপেরিমেন্ট 2 2টা বা 3টা করাতাম। আমি যেহেতু যে ক্লাস যতটুকু দেখাতাম ততটুকুই করাতাম। তো এখন যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না, অনেক বলতে গেলে যে প্র্যাকটিক্যাল খাতায় লিখবে প্র্যাকটিক্যালের জন্য, কিন্তু অনেকটা হচ্ছে বিষয়টা হচ্ছে থিওরিটিক্যাল টাইপের হয়ে যাচ্ছে। সেখানে হচ্ছে 3টা এক্সপেরিমেন্ট তোমরা লিখবা। একটা হচ্ছে এক্সপেরিমেন্ট 1, স্যাম্পলিং অফ ফিশ ফর ডিজিজ ডায়াগনোসিস। একটা ফিশ যখন হচ্ছে তোমরা ল্যাব থেকে ফিল্ড থেকে কালেকশন করবা, ডিজিজ সাসপেক্ট করতেছো যে এই ফিশের ভিতরে হচ্ছে ডিজিজ আছে, চোখে দেখে বা সায়েন্স সিম্পটম দেখে যে ডিজিজ আছে, এখন হচ্ছে আমরা হচ্ছে এটা ল্যাবে এনে আমরা এটাকে টেস্ট করব। তো সেটার জন্য হচ্ছে কি ফিশটাকে ফার্ম থেকে কালেকশন করবা, কালেকশন করার পরে সেই ফিশের ভিতরে হচ্ছে তোমরা কিভাবে সেটাকে ডায়াগনোসিস করবা, কিছু এক্সটার্নাল সাইন দেখবা, কিছু মাস্কের ডিসেকশন করবা, কিছু ইন্টারনাল সাইন দেখবা, দেখে তারপরে কি এটা হচ্ছে কি যদি তুমি না বুঝতে পারো যে কি ধরনের কি করতে হবে, হিস্টোপ্যাথোলজি বলছিলাম তোমাদের এই টার্মগুলো আমি যদি ক্লাসে পড়াতে পারতাম। হিস্টোপ্যাথোলজি মানে হচ্ছে হিস্টোলজিক্যাল সাইট তৈরি করে যেটা করা হয় সেটা হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি করা হবে, দেন হচ্ছে ব্যাকটেরিয়া স্টাডির জন্য একরকম ভাবে স্যাম্পল কালেকশন করা হবে, ভাইরাসের স্টাডির জন্য একরকম, আর হচ্ছে কি ফাঙ্গাল যেটা হচ্ছে মাইক্রোলজি বলে, ফাঙ্গাসকে বলা হচ্ছে মাইক্রোলজি। মাইক্রোলজি স্টাডির জন্য আবার হচ্ছে একরকম ভাবে স্যাম্পল কালেকশন করতে হবে। তো এই 3টা পার্টকে আলাদা আলাদা করা যেত যদি আমরা প্র্যাকটিস ক্লাসে করতাম। যদি প্র্যাকটিস ক্লাসে করছি না, তোমরা একটা এক্সপেরিমেন্টের ভিতরেই লিখে ফেলবা, খাতার ভিতরে তোমরা লিখবা এটা। এক্সপেরিমেন্ট 1 হচ্ছে স্যাম্পলিং অফ ফিশ ফর ডিজিজ ডায়াগনোসিস। অবজেক্টিভ পারলে তোমরা ইন্ট্রোডাকশন কিছু লিখতে পারো, লিখো, আর লিখতে না পারো দ্যাট ইজ ফাইন। অবজেক্টিভস, প্রিন্সিপালস, দেন মেথডস, মেথড। ফিশকে ডায়াগনোসিস করতে গেলে কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট লাগবে, কি কি ধরনের কেমিক্যালস লাগবে সেগুলো লিখবা। দেন হচ্ছে প্রসিডিউর, কিভাবে হচ্ছে ফিশকে কালেকশন করার পরে আগে হচ্ছে এক্সটার্নাল দেখবা, প্রথম হচ্ছে বিহেভিয়ার সাইন এন্ড সিম্পটম দেখে হচ্ছে ল্যাব ফিল্ড থেকে কালেকশন করবা, দেন হচ্ছে ল্যাবে এনে আবার একটু দেখবা তাদের বডির উপরে কি অ্যাবনর্মালিটিস আছে, যেটা এক্সটার্নাল ফিচার্স দেখবা। দেন হচ্ছে কি গ্রস এক্সামিনেশন, ফিশকে হচ্ছে ডিসেকশন করে তারপর হচ্ছে তোমরা ভিতরে দেখবা লিভার, কিডনি, ব্রেইন এগুলোর ভিতরে কি অবস্থা, তারপর হচ্ছে দেখার পরে ফিশের ব্যাকটেরিওলজি স্টাডি করবা। তারপর হচ্ছে যে সিস্টেমিক ইনফেকশন দেখতে গেলে কি করতে হবে, যেটা হচ্ছে ব্লাডের মাধ্যমে ছড়ায়, ব্লাড স্যাম্পল কালেকশন করতে হবে। এটা সিস্টেমিক ইনফেকশন কিনা ব্লাডের মাধ্যমে ছড়াচ্ছে কিনা সেক্ষেত্রে হচ্ছে ব্লাড স্যাম্পল কালেকশন করতে হবে, করে হচ্ছে ব্লাডের স্মিয়ার করতে হবে। তো এগুলো সবকিছু হচ্ছে একটা এক্সপেরিমেন্টের ভিতরে লিখে ফেলবা সব। এটা কিন্তু তোমার ফিন ফিশেতে দেখাচ্ছি, ডায়াগনোসিস ফর ফিন ফিশ। দেন কালেকশন অফ ব্লাড, ফ্রেশ প্রিপারেশন, এগুলো কিভাবে করবা, টিস্যু কালেকশন করবা। মাইক্রোলজি যেটা বলছি, ব্যাকটেরিয়ালজির জন্য হচ্ছে কালচার করতে হয়, সেটা এখানে লেখা আছে। তোমরা এই জিনিসগুলো হচ্ছে লিখে ফেলবা, ঠিক আছে? এরপর যখন আমি জানি না যদি সুযোগ পাই তোমাদের, তখন আমি ল্যাবে দেখাবো যে ব্যাকটেরিয়া কিভাবে ইনক্লুশন করতে হয়, ডিশের ভিতরে কিভাবে হচ্ছে আকারের মিডিয়া তৈরি করে কিভাবে ইনক্লুশন করতে হয়, ইনক্লুশন করার পরে এটা অটোক্লেভে রাখার, অটোক্লেভ না তো তোমার যে কি বলবো নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করার পরে সেখানে হচ্ছে কিভাবে ব্যাকটেরিয়া গ্রোথ হয়, কলোনি ফর্ম করে, সেগুলো যদি সুযোগ থাকে দেখাবো। তোমরা এখন লিখবা এবং লিখে সাথে তোমার পড়বার সাথে সাথে, এগুলো কিন্তু পুরোটাই প্র্যাকটিক্যাল, এটা ক্লাসে দেখানো হতো সেই জিনিসগুলো এখানে জাস্ট লিখে দেওয়া আছে, ঠিক আছে? লিখে ফেলবা এটা। এটা হলো একটা এক্সপেরিমেন্ট, এটা হলো স্যাম্পলিং অফ ফিশ ফর ডিজিজ ডায়াগনোসিস, এটা হলো ফিন ফিশের জন্য। দেন আরেকটা এক্সপেরিমেন্ট হবে এক্সপেরিমেন্ট অফ ফিশ, এক্সপেরিমেন্ট স্যাম্পলিং অফ শেল ফিশ ফর ডিজিজ ডায়াগনোসিস, এটা হচ্ছে ফিন ফিশ। 2 নম্বর এক্সপেরিমেন্ট হচ্ছে, দেখতে পাচ্ছো এক্সপেরিমেন্ট 2 দেখা যাচ্ছে? না ম্যাম। দেখা যাচ্ছে না, তারপরে শেয়ার করতে হবে। দেখতে পাচ্ছ এক্সপেরিমেন্ট 2? দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। এক্সপেরিমেন্ট 2, স্যাম্পলিং অফ শ্রিম্প ফর ডিজিজ ডায়াগনোসিস। তোমাদের হচ্ছে আমি মেইনলি হচ্ছে শ্রিম্পটাই পড়াইছি বেশি, মাছেল বা মোরাজ ওগুলো পড়াই নাই, শ্রিম্পটাই তোমরা পড়বা। ওগুলো যেহেতু পড়াইনি, আমাদের বাংলাদেশের জন্য খুব বেশি খুব বেশি নাই বলতে তা বলবো না, ক্রেবের একটা যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট আছে, মাছেলেরও আছে। তো শ্রিম্পটাই তোমরা আপাতত পড়বা, যে শ্রিম্পকে কিভাবে হচ্ছে পন্ড থেকে বা ফার্ম থেকে কালেকশন করার পরে সাসপেক্টেড ডিস স্যাম্পল সেটাকে কিভাবে হচ্ছে বিভিন্ন লেভেলে আমরা হচ্ছে স্টাডি করতে পারি,
সেটা হচ্ছে এখানে আছে, তোমরা একটা পড়বা এবং লিখবা এবং পড়বা। ম্যাটেরিয়ালস আছে, প্রসিডিউর আছে, দেন হচ্ছে কালেকশন অফ স্যাম্পলস, কিভাবে বিভিন্ন স্টাডির জন্য স্যাম্পল কালেকশন করতে হয় এগুলো লিখবা। তোমাদের প্রত্যেকটা এক্সপেরিমেন্ট অনেক বড় বড় হয়ে যাবে, হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ এখানে আমার আছে মানে 10 পেজ, লিখতে গেলে তোমাদের হয়তো আরেকটু বেশি হবে। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি করতাম তাহলে হয়তো আরেকটু ছোট ছোট করে, তো অত কষ্ট হতো না। ধৈর্য ধরে লিখবা, কলম দিয়ে লিখবা, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে 2 নাম্বার এক্সপেরিমেন্ট, ঠিক আছে? লিখে ফেলবা। দেন ম্যাম স্লাইড তো দেখতে পাচ্ছি না। 2 নাম্বার দেখতে পাচ্ছ? 2 না নাম্বার, ম্যাম চলে গেছে 2 নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা? না ম্যাম। কেউ দেখতে পাও না? না ম্যাম। এখন দেখতে পাচ্ছ? এক্সপেরিমেন্ট 2 দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম যারা মেয়েরা কে জানি বলতেছিলা তারা দেখতে পাচ্ছ এখন? জি ম্যাম। 2 নাম্বার এক্সপেরিমেন্ট বলছি স্যাম্পলিং অফ শ্রিম ফর ডিজিজ ডায়াগনোসিস। আগেটা ছিল ফিনফিশ, ফিশ ডায়াগনোসিস, এটা হচ্ছে শ্রিম ডায়াগনোসিস। আমাদেরকে আমি শ্রিমই পড়াইছি, যে একই রকম লাইক এক্সপেরিমেন্ট 1, এক্সপেরিমেন্ট 2 টাও শ্রিম্পের জন্য কি কি করতে হবে, কিভাবে হচ্ছে ডায়াগনোসিস করতে হবে। শ্রিমটা তো ওদের স্ট্রাকচারটা অন্যরকম, ওদের হচ্ছে স্কেলেটন থাকে, উপরে একটা এক্সোস্কেলেটন, সেই স্কেলেটন থেকে শুরু করতে হবে। তাদের যে রোস্টাম থাকে, রোস্টাম থেকে শুরু করতে হবে, কোথায় ডিজিজ আছে সেটা খুঁজে বের করতে হবে, সেখান থেকে শুরু করে প্রিন্সিপাল লিঙ্গা ম্যাট্রিক্স মেথড প্রসিডিউর এভরিথিং এখানে যা যা আছে তোমরা হচ্ছে খাতায় লিখবে এবং নিজেরা হচ্ছে পড়বা। আমাদের যখন কখনো সুযোগ হবে, যখন আপনার কোভিড, আমরা হচ্ছে চেষ্টা করব যতটুকু পারি দেখানোর চেষ্টা করব, সব দেখতে না পারলেও 2-1টা দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। তোমাদের আরেকটা ক্লাস নেওয়ার ইচ্ছে ছিল আমার থিওরিটিক্যাল, সেটা হচ্ছে জেনেটিক্যালি কিভাবে, যে নিউট্রিশন তোমরা পড়তেছো, নিউট্রিশনটা কিভাবে হচ্ছে, এই জিনিসটা পড়ানোর খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু আর পেরে উঠছি না। এক্সপেরিমেন্ট 3, 3 নাম্বার এক্সপেরিমেন্ট দেখতে পাচ্ছ তোমরা? জি 3 ম্যাম নাম্বার এক্সপেরিমেন্ট দেখতে পাচ্ছ স্লাইডটা? ম্যাম দেখা যাচ্ছে। 3 নাম্বার এক্সপেরিমেন্টে যেটা বলেছিলাম, 1 নাম্বার এক্সপেরিমেন্টে বলেছিলাম যে ফিশটা সিস্টেমিক ইনফেকশন করে হয়েছে কিনা, ব্লাডের মাধ্যমে হচ্ছে সারা বডিতে ছড়িয়ে গেছে কিনা সেটা দেখার জন্য হচ্ছে ব্লাড কালেকশন করব। ব্লাড কালেকশন, সেই ব্লাডটা কিভাবে স্টাডি করব, স্মিয়ার তৈরি করব, কিভাবে স্মিয়ার তৈরি করা হয়। এটা এই এক্সপেরিমেন্ট লাস্টে দেখো একটা স্লাইড আছে, এই স্মিয়ার তৈরির প্রসিডিউরটা এখানে এক্সপেরিমেন্টে দেওয়া আছে। ঠিক আছে, আমরা যদি সুযোগ পাই আমরা স্মিয়ার ক্লাসে তৈরি করে দেখব। ম্যাটেরিয়ালস এন্ড মেথড থেকে শুরু করে প্রিপারেশন, ব্লাড ফিল্মস অন স্লাইড, দেন হচ্ছে কিভাবে স্মিয়ার তৈরি করে সেই প্রসিডিউরটা এখানে দেওয়া আছে। এটা লিখবা এবং তোমরা হচ্ছে পড়বা। এখন লাস্টে একটা স্লাইড দেবে, দেখো স্মিয়ার তৈরি করে একটা স্লাইডের উপরে হচ্ছে ব্লাড স্যাম্পল রাখে, তখন আরেকটা স্লাইড দিয়ে উপরে কভার সি অথবা একটা স্লাইড দিয়ে কিভাবে পাতলা করে টেনে দেয়, এরকম ভাবে টেনে দেওয়ার পরে কি হয়, ব্লাড এটা একদম পাতলা হয়ে স্লাইডের ভিতরে বসে যায়। বসে যাওয়ার পরে হচ্ছে কিছু কেমিক্যাল দিয়ে ওটাকে ড্রাই করার পরে মাইক্রোস্কোপে হচ্ছে দেখলে তখন হচ্ছে তুমি কাউন্ট করতে পারবা যে ব্লাড সেলগুলো কি ঠিকঠাক মতো প্রপোর্শন আছে কিনা বা কোনো অ্যাবনর্মাল ব্লাড সেল আছে কিনা, মাইক্রোস্কোপে দেখা যায়। এটা হচ্ছে ব্লাড স্মিয়ার প্যাথোলজিক্যাল স্টাডির জন্য হচ্ছে ব্লাড স্মিয়ার তৈরি করা একটা। তো এই 3টা এক্সপেরিমেন্ট তোমরা লিখে ফেলবা, ঠিক আছে? কলম দিয়ে লিখবা, কোনো সমস্যা নাই, লিখবা এবং পড়বা, দুটোই করবা। খালি লিখলে হবে না, নিজেদেরকে পড়তেও হবে। ম্যাম যেভাবে আছে এভাবেই কি লিখবো? এভাবেই লিখো। তো আমি বলবো যে পারলে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন যদি দিতে পারো দিও, যদি দিতে পারো আমি মনে করি বেটার, আর যদি দিতে না পারো ঠিক আছে, অবজেক্টিভ থেকে আছে অবজেক্টিভ থেকে। ঠিক আছে, কারোর কারণে কোনো কিছু বলার আছে আজকে ক্লাস নিয়ে, প্র্যাকটিক্যাল নিয়ে?
না ম্যাম। কিছু বলবা? বলো। না ম্যাম। মেয়েরা কারো কোনো কিছু বলা থাকলে বলো। ম্যাম এখন কোনো প্রবলেম না ম্যাম। প্রবলেম তোমাদের আগে ভার্সিটি খুলুক, তারপরে যে জেনেটিক্যাল ডিজিজটা পড়াইতে, জেনেটিক ফিশের যে তোমার ওই যে মিউটেশন হয় কিভাবে, ডিএনএ আরএনএ থেকে কিভাবে ডিজিজের ডায়াগনোসিস করা যায়, যেটা কোভিড এর করতে কি কোভিড এর কি আরটিপিসিআর দ্বারা হচ্ছে ডায়াগনোসিস করতে চাই, আরটিপিসিআর দ্বারা কিভাবে ডায়াগনোসিস করা যায়, এই জিনিসগুলো তোমাদের পড়াইতে বললে প্র্যাকটিক্যালি আরো ভালো হতো। কিন্তু এই জিনিসগুলো আসলে আমি অনলাইনে তোমাদের পড়ায়া কতটা ইফেক্টিভ হবে আমি জানি না। তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে পরীক্ষা থাক আর না থাক তোমাদেরকে আমি পড়ানোর চেষ্টা করবো আফটার কোভিড। তোমাদের ভার্সিটি খুলো, ফেস টু ফেস আমি তোমাদেরকে একটু বুঝাবো, পড়াবো, ঠিক আছে? এছাড়া যদি তোমাদের আরো কোথাও আমি মনে করি তোমার এই জিনিসটা লেগে রয়েছে তোমাদের, আমি যেটা জেনেটিক্যালি ডিএনএ আরএনএ থেকে কিভাবে ডিজিজ ডায়াগনোসিস করা যায় এই অংশ তোমাদের আমি পড়াইতে পারিনি, এটা রয়ে গেছে। এছাড়া যদি আরো কোনো কিছু আর থাকে যেটা আমি পড়াইনি তোমাদের মনে হয়, নোট ডাউন করবা, আমাকে হচ্ছে রনি বাবুর মাধ্যমেই বলো অথবা তোমরা নিজেরাই বলো, আমাকে ইনফর্ম করো, পড়াবো। আর বাই দিস টাইম আমি যা পড়াইছি সেটাও তোমরা পড়বা, কোনটা তোমাদেরকে বেশি দুরূহ মনে হয় সেটা কিন্তু আমাকে জানাবা, ঠিক আছে? পরীক্ষার সময় বা ভাইবার সময় যদি স্যাররা কোশ্চেন করে আমি যেন না শুনি যে ম্যাডাম এটা পড়াই নাই বা ম্যাডাম এটা বুঝি নাই, ম্যাডাম বুঝাই দেন, এটা যেন আমি না শুনি। এই প্যাথোলজি একটা খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। ম্যাম রেসপিরেটরি সিস্টেমটা বাকি ছিল। বুঝি না রেসপিরেটরি সিস্টেম এটা ম্যাম পড়ানি ম্যাম, এটা পড়তে একটু প্রবলেম হয়েছে, অনেক কঠিন। সিস্টেমিক ইনফেকশনে, না ম্যাম রেসপিরেটরি সিস্টেম। হ্যাঁ রেসপিরেটরি সিস্টেম তো এটা সিস্টেমিক ইনফেকশনে পড়াইছিলাম, মানে সিস্টেমিক ডিজিজে পড়াইছিলাম। ম্যাম ক্লাসটা ম্যাম নিছিলেন, নেননি মানে নিতে চাইছিলেন পরে। এটা কি রেসপিরেটরি ছিল না ডাইজেস্টিভ সিস্টেম ছিল, কোনটা ছিল? না ম্যাম রেসপিরেটরি সিস্টেম এটা ম্যাম হালকা একটু দেখাই দিয়েছিলেন, বলছিলেন পড়ে নিও, কিন্তু ম্যাম এটা অনেক কঠিন। হ্যাঁ নেট ছিল না, তোমাদের পড়াইতে পারিনি। ঠিক আছে তোমরা পড়বা, ওটা আমি আবার রিপিট করবো, এরপর তোমাদের খুব বেশি দূর মনে হলে তোমাদের কিছু তুমি আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, আর চেষ্টা করবো বেশি কঠিন হলে ওটা পরীক্ষাতে আমি অ্যাভয়েড করার চেষ্টা করবো। কিন্তু তোমাদের যেহেতু বলেছো আমি তোমাদের যাবো, ওটা ক্লাস নিবো একটা, এখন নিবো না, পরে নিবো, ঠিক আছে? ওকে ম্যাম। মনে থাকবে, আমাকে মনে করে দিও আলামিন, তুমি আমাকে কিন্তু ক্লাস শুরুর সময় তুমি যেটা বললা এটা মনে করে দিও আমাকে। ওকে ম্যাম। অন্যরা বাই দিস টাইম অন্যরাও তোমরা একটু পড়ে দেখো, ঠিক আছে? পড়ে দেখো। আরো কেউ তুমি কিছু বলবা? অ্যাসাইনমেন্টের কথা কিন্তু লাস্ট ক্লাসে বলেছি আমি, অ্যাসাইনমেন্ট তোমরা হচ্ছে লিখবা। এই যে রোজার পরে তোমরা সবাই হচ্ছে রনি বাবু তোমার দায়িত্ব, সবার কাছ থেকে সবাই তোমাকে দিবে, তোমার দায়িত্ব মানে সবাই রনি বাবুকে দিবা, তোমাদের নিজেদের দায়িত্ব আছে। রনি কম্পাইল করবা, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কম্পাইল করে তোমরা আমাকে সেন্ড করবা, আমাকে একটা জিপ ফাইল সেন্ড করবা। আরো Okay, কিছু বলার আছে? সিনথিয়া কিছু বলবা? সিনথিয়া? না ম্যাম। ম্যাম হ্যাঁ বলো বলো। ম্যাম আমার যে অ্যাসাইনমেন্টের সাবজেক্টটা যদি একটু শুনতেন, মানে আমি যেটা দিচ্ছি আমার কাছে কেমন যেন এখন লাগতেছে, অনেক বড় হয়ে গেছে মেবি। চেঞ্জ করতে চাও? ম্যাম আপনি একটা দেন। আমি দিব, এখন তো আমি হঠাৎ করে দিতে পারবো না। আচ্ছা ম্যাম, তাহলে আমার একটু শুনেন যে ভাইরাল ডিজিজ অফ ফিশ, আমি এটা দিচ্ছি। হ্যাঁ তুমি লেখো যেগুলো কমন ভাইরাল ডিজিজ সেটার উপর লিখো। সব আচ্ছা ম্যাম, ঠিক সব আছে। লেখার দরকার নাই, মোস্ট কমন যে মোস্ট কমন এর উপরে সেটা ইনফেসিস দিয়ে তুমি সবগুলো লিখতে পারো আননেসেসারি। ওকে ম্যাম, থ্যাঙ্কস। আর কেউ কিছু বলবা? তাহরিমা কিছু বলবা? তাহরিমা, ফারিয়া, তোমরা কেউ কিছু বলবা? ফারিয়া আক্তার, না ম্যাম। কারো কোনো কিছু বলার নাই? ম্যাম সুস্থ থাকেন, ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ক্যাম্পাসে। ক্যাম্পাসে দেখা হবে ইনশাআল্লাহ ম্যাম। ইনশাল্লাহ, আমরাও আশায় থাকি, আমাদেরও তো ভালো লাগে না, এই যে তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছে আমি কারোর চেহারাই দেখতে পাই না, আমার খুব খারাপ লাগে। একটা জিনিস অনেক সময় হয় মনে হয় যাচ্ছে জিনিসটা বুঝতে পারছি না, একটা ছবি আঁকায় তোমাদেরকে বুঝাই দিই, সেটা আমি পাই না, আমার তো খুব খারাপ লাগে। আমার অনলাইনে ক্লাসে আমার খুব মানে কি বলবো, আমার ভালো লাগে না সত্যি কথা যেটা। জি ম্যাম, আমাদেরও ভালো ম্যাম লাগে। আমাদেরও ভালো লাগে না, অনলাইনের ক্লাস অনেক কষ্টকর। ইনশাল্লাহ দেখি, আল্লাহ আল্লাহ করো সবাই, আল্লাহ দুর্যোগ থেকে মুক্তি দেয়, দেখা হোক আমাদের, দেখা সাক্ষাৎ হোক ইনশাল্লাহ। আর কারো কোনো কিছু বলার আছে? কেউ কিছু বলবা? বলো একটু শুনি তোমাদের। ম্যাম আপনাকে অগ্রিম ঈদ মোবারক। হ্যাঁ তোমাদেরকে অগ্রিম ঈদ মুবারক, ইনশাল্লাহ ভালোভাবে ঈদ করো সবাই পরিবার নিয়ে, সবার আল্লাহ সবার পরিবারকে হেফাজত করুক, সবাই ভালো থাকো আর সবাই সাবধানে চলাফেরা করো, যত কম চলাফেরা করা যায়।
তো ঠিক জি আছে, ম্যাম জি ম্যাম। হ্যাঁ তা ঠিক আছে, তোমরা ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া করো, আমার পরীক্ষার জন্য দোয়া করো। হ্যাঁ রনি বাবু কিছু বলছিলে, বলো। যে ম্যাম আমি বলতে চাচ্ছিলাম ম্যাম আমরা এই কদিনে অনলাইন ক্লাস করে দেখলাম ম্যাম অনলাইনে পড়া ম্যাম মনে থাকে না। মনে থাকে না। অনেক কথা বলি অনলাইনে, কিন্তু শুনতেছো নাকি তুমি অন্য কাজ করতেছো আমি দেখতে পাই না, আমার নিজের ভালো লাগে না। ম্যাম 1 বছরে অনেক শীত জমা হয়েছে, কেমনে কি করবো মাথায় ধরে। তোমরা পড়ো, শীত আমি খুলতে তো ভয়। ম্যাম শীত দেখলে ঘুমে ধরে। ভয় লাগবে, এই জন্য বললাম যখন আগে সিস্টেমে তোমাদের 3টে পরীক্ষা, হয়তো মনে হয় যে 3টা পরীক্ষা খুব দূর না, আমি বলবো 3টে পরীক্ষাই ভালো। কেন ভালো? ফার্স্ট মিনিটে যা হয়ে যায় সেকেন্ড করতে হয় না, সেকেন্ড মিনিটে হলে ওটার জন্য আলাদা কথা। এখন কি হয়, 3টা ভাগ একসাথে হয়ে গেছে, একসাথে করতে হবে, পরীক্ষার যে ভলিউম এখন একসাথে করতে হবে। যেন তোমাদের যতটা মনে হয় যে এত পরীক্ষা আমাদের একটু শর্ট সাজেশন দিয়েন পরীক্ষার সময়, সব একসাথে এবার আমাদের। পড়ো, তোমরা পড়ো, সেটা পরীক্ষার সময় দেখা যাবে কিভাবে পরীক্ষা হয়, দেখা যাবে তখন। একটা পরীক্ষা পড়ো, একসাথে 1 বছরের পরীক্ষা, আমাদের ভাবলেই মাথা কেমন লাগে। আসলে খুব সুন্দর হয়ে যাবে। তারপরে পড়াশোনা করো, দেখা যাক পড়াটা পরে, সাজেশনের চিন্তা করে আগে পড়ো। জি ম্যাম জি ম্যাম। তো ঠিক আছে, ভালো থাকো, আজকে ক্লাস এখানে শেষ করলাম, আজকে বলতে আপাতত শেষ করলাম, এরপরে প্রয়োজন হলে পরে তোমরা রনির সাথে কথা বলে নিও, পরে আমরা আবার দেখবো। জি ম্যাম ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আমি তাহলে শেষ করলাম। ম্যাম আপনি ভালো থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।